বলছে 57% পিআর বোঝে না তার মানে 43% বোঝে। আমি তর্কের খাতিরে ধরি সেটা 43% বোঝে। আবার সুজন বলছে 71% মানুষ পিআর চায়, তাহলে 29% চায় না। জি, তাহলে আপনি দুইটা গড় করেন, কথার কথা বলছি, দুইটা যদি আপনি গড় করেন তাহলে কিন্তু পিআর এর পক্ষে বেশি চলে আসে। কেননা ওখানে 43% বোঝে, 57% যখন বোঝে না, বাকি 43% পিআর বোঝে। আবার পিআর চায় 71, 29 চায় না। দুটো যদি গড় করেন তাহলে কিন্তু পিআরের পালাটা ভারী হয়। তাহলে এটাও কিন্তু আপনি যে পদ্ধতিটা বললেন, গুড, এটাও জরিপের একটি বিভ্রান্তিকর কৌশল আর একটা নাকি? না না, আমি আপনি যে ব্যাখ্যাটা দিলেন খুব ইন্টারেস্টিং। এইভাবে কি বাস্তবতা ঘটে কিনা? আমি তো কোনোটাই বলছি না ঘটে কি ঘটে না, আমি তো ওইটার উপরে কথাটা বলছি যে একদিকে 43% লোকে বোঝে, আর একদিকে 71% লোক পিআর চায়, আর একদিকে 57% লোক বোঝে না, 29% চায় না। গড় করলে কি দাঁড়ায়? গড় করেন তাহলে পিআর এর দিকে পালাটা ভারী হয়। ভেরি ইন্টারেস্টিং। যে বলুন তার 1 নম্বর এই জরিপ যদি হয়। 2 নম্বর আসেন, একটা কথা আসে কি পিআর নাকি জনগণ বোঝে না। আপনি প্রথমে এক লাইনে থাকেন, পিআর মানকে দলকে ভোট দেওয়া, মানে সাধারণ যে ভোটার তারা শুধু দলকে ভোট দিবে। এই ভোটের ভিত্তিতে তার দলের থেকেই কতটা আসন পেলে সেই মোতাবেক এমপি নির্ধারণ করবে, যেটা আগেই তালিকাটা দিয়ে রাখবে নির্বাচন কমিশনে, সিরিয়ালি টপের থেকে যাবে। এইবার আসেন তাহলে জনগণ পিআর বোঝে কি বোঝে না। না বুঝলে তারা পিআর পদ্ধতিতেই ভোট দেয়। কেন বলছি পিআর পদ্ধতি? মানে তো আমরা মার্কাকে ভোট, দলকে ভোট দেওয়া বলি, সিম্পল, আর তো কিছু না। এখন মনে করেন একজন ব্যক্তি কোন একটা দল থেকে 5 বার এমপি হইছে, 2 বার মন্ত্রী হইছে, তাহলে প্রাথমিক আমরা কি ধরি? দেশের জনপ্রিয় লোক, তাই তো? ইন জেনারেল তারে দলের বাইরে দাঁড় করায় দেন যে তুমি ইলেকশন করো, আর সেই দল থেকে আমাকে নমিনেশন দেন, তাইলে ওই যে 5 বার এমপি হয়েছে, 2 বার মন্ত্রী হয়েছে, সে কি ভোট পাবে নাকি আমাকে দেবে? সেটা তো আমি বলতে পারবো না। আমাকে দিবে, যে দল আমাকে নমিনেশন দিবে সে আমাকে, তার দলের ভোটটাকে আমি পাবো। তাহলে কলা গাছ দাঁড়াইলে হয়ে যাবে। ইয়েস, পাস করবে কিনা পরে, পাস করে কিভাবে সেটা বলছি, ভোটটা তো পাবে দলীয়, দলের ভোট তো আপনার দলের বাইরে যাবে না। আওয়ামী লীগের জন্য 20% বাদ দিয়ে দেন, 70 গেল, এই 30% ভোট যেদিক যাবে তারা উইন করে, তাদেরই যে তার পালা। জরিপ আছে নাকি সুইং ভোট কোন দিকে যাবে? সুইং ভোট আছে তো নাকি নাই? আছে তো। যাবে কোন দিকে তো আমি বলছি না, জিনিসটা আপনি বুঝতে, আমি যাবে কোন দিকে বলছি না। সেটার জন্য দলের ভোট দলে দেয়, দলের ভোটটা দলকে দেয়। যাই হোক, কলা গাছ, নাইলে 5 বার এমপি, 2 বার মন্ত্রী, তাকে আপনি দলের বাইরে দাঁড় করে দেখেন না সে পাস করে কিনা। মাই চ্যালেঞ্জ। আপনার কি ধারণা? চ্যালেঞ্জ, পাস করবে না। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমরা ট্রেডিশনালি যেটা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটা বললেন যে তার মানে জনগণ, আমি বলিনি, তার মানে জনগণ তাকে, মানে দলীয় ভোটার যারা, তারা তার দলকে ভোট দেয়, মার্কাকে। 1 2 আরেকটা ব্যাপার আসি, ধরেন 3টা দলের প্রার্থী দিয়েছে, এ বি সি, 3টা দলের থেকে 3 জন প্রার্থী, বি এবং সি অন্য দলের, তারাও বুঝতেছে তাদের চেয়ে যোগ্য প্রার্থী এ, বিও মনে করে তার চেয়ে যোগ্য প্রার্থী এ, সিও মনে করে তার চেয়ে যোগ্য প্রার্থী এ, তাহলে বি আর সি এর ভোটগুলো কি এর কাছে যাবে? আচ্ছা, তাহলে প্রশ্ন যেটা উনি একটু আগেই বলেছেন, কেমন প্রার্থী পছন্দ করেন, জরিপে এই প্রশ্নটাও আছে, সেখানে সৎ, যোগ্য, ওগুলো বলার পথ নম্বর, এগুলো না, আপনার ব্যাখ্যা দিতে হবে কেন বলে। আমি বললাম, আমি একটু প্রশ্নটা করে নিই, আচ্ছা করেন, যে কেন তাহলে জরিপে বলা হয় কেমন প্রার্থী পছন্দ করেন, সৎ, যোগ্য, আরো অনেক বিষয় আছে, মানে নির্লোভ, মামলাহীন, তাদের একটা প্রার্থীর ক্রাইটেরিয়া, আবার জরিপে বলে কেন তারা? পাবলিক বিষয়টা জরিপ কেন? দলই তো বলবে, খালি জরিপ কেন? কারণ দল কি বলবে, ও ছেলেটা ভালো না, ও লেখাপড়া জানে না, অযোগ্য, কিন্তু আমার প্রতি লয়াল, ওরে ভোট দিয়ে, এটা বলবে? এগুলো হয় নাকি? আপনি যখন বলবেন, মঞ্চে যখন বক্তব্য দেয় কি বলে, আর ইনডোরে কি বলে? কি বলে? ইনডোরে একটা, আউটডোরে একটা। ইনডোরে কি বলে? ইনডোরে বলে আমি যা কম তাই হবে, মানে আমি যারা নমিনেশন সেটাই ফাইনাল। আর আউটডোরে আমি যোগ্য, সৎ, এবার এই কম্পিটিশন আমরা অতীত দেখি নাই। শোনেন, গল্প খালি বললে হবে না তো, আমরা তো এই সয়েলের মানুষ রে ভাই, এই রাজনীতি আমরা দেখতেছি। এমন যদি আপনি যদি আমাদের কানাডা নিয়ে যদি বলেন, কোনো পরিবর্তন নাই, কানাডা নিয়ে যদি বলেন পরিবর্তন নাই, এই পরিবর্তনের প্রশ্ন যদি আনেন, তাহলে আমি 5 আগস্ট যদি আনেন, 5 আগস্টের পর থেকে শুধু গুলিটা বন্ধ হয়েছে, আমরা একই জায়গায় দাঁড়াইছি। টেল মি দ্য ডেভেলপমেন্ট, চেঞ্জটা বলেন। ডেভেলপমেন্ট আরেক জিনিস, কিন্তু আপনার রাজনৈতিক চেঞ্জটা বলেন নাই। আপনি দেখান না, আপনি বলেন না কি চেঞ্জ হয়েছে। প্রশ্ন তো আমি করি, আপনি কেন আমাকে প্রশ্ন করেন? আমি বলছি কোন, আমার কাছে মনে হয় আমরা 5 আগস্টের জায়গায় দাঁড়াই আছি, শুধু বন্ধ হয়েছে ওরে সরাইতে হবে আর কাউন্টার গুলি আসবে, এই 2টা বিষয় বন্ধ হয়েছে। আপনার যে একটা প্রশ্ন সাইদ ভাই, সেটা হচ্ছে যে তাহলে এই জরিপে ওই কথা বলে, আবার উনি বলছেন পিআরএ কলা গাছ, কলা গাছও পাস করবে। একটু সংক্ষেপে বলেন, আমরা শুনতে চাই। পিআরএ কলা গাছ না, দলরে ভোট দেয় পিআরএ। এখানে
আমি যদি এগেন আমাকে তো এভিডেন্স নিয়ে কথা বলতে হবে। তো আগের এভিডেন্স ছিল না 90-এর দশকে আমাদের নির্বাচন হতো, রাইট? তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ পরপর 4টা নির্বাচনে তার শেয়ার অফ ভোট বেড়েছে, কিন্তু সে কিন্তু ঠিকই দুটো নির্বাচনে আবার হেরেছেও, তাই না? 91 এবং 2008-এ। তো এখন তো অনেক সময় যেটা হয় যে আপনি জনগণ যেদিকে ভোট দেখ না কেন কিছু সুইং ভোট থাকে আমাদের, আসলে এটা ঠিক না যে সবাই একভাবে ভোট দেয়। এই যে সার্ভেটা হলো, এই সার্ভেতে ওরা এই প্রশ্নটা ছিল, সেই সার্ভেতে 21.6% বলেছে যে আমি সবসময় একই পার্টিকে ভোট দিই। আচ্ছা, তো এখন এটা হতে পারে যে সংখ্যা হয়তো আরেকটু বেশি, অনেকে বলতে চাননি, বাট এই সার্ভে এটা কিন্তু এসছে। বেশিরভাগ মানুষ বলেছে, যারা আগে ভোট দিয়েছেন, যে তারা বলেছেন যে আমি অন্যান্য ক্ষেত্রে যে ক্যান্ডিডেট তার আগের পারফরমেন্স দেখে ভোট দিই, এটা বলেছে 38%। আর যেটা নতুন ক্যান্ডিডেট তখন কাকে ভোট দিবেন সেটার ক্ষেত্রে তারা বলেছে প্রায় 22% বলেছে হচ্ছে তার সামাজিক অ্যাক্টিভিটি এবং তার ওই পলিটিক্যাল পার্টির যে অ্যাক্টিভিটি সেটা দেখে ভোট দিব। এটার সাথে আমি তার সাথে কিছু রাখবো, পলিটিক্যাল পার্টি দেখে। কিন্তু সুইং ভোটগুলো, হ্যাঁ, কিন্তু সবকিছু মিলিয়ে 47% ভোটারকে যখন আমরা জিজ্ঞেস করেছে যে আপনাকে মেজরিটি কোন জিনিসটা প্রভাবিত করে, তারা কিন্তু বলেছে পরিবার যেখানে ভোট দেয় সেখানে আমি ভোট দিই। 20% বলেছে প্রতিবেশী যেখানে ভোট দেয় সেখানে। তাহলে কি দাঁড়ালো? আমি একটু সংক্ষেপে, তাহলে কি দাঁড়ালো? তার মানে হলো দুটো জিনিসই কাজ করে। এক নম্বর হলো আমি যদি এখন 3টা জিনিস মিলাই, এক নম্বর হচ্ছে একদিকে বলছে যে আমি পার্টি দেখি, অবশ্যই দেখি। আমাদের এখানে অনেকেই আছে, আমরা বলি না যে পরিবার ধরে এলাকা ধরেই কিন্তু দলের সাথে মিলে, কিন্তু দিন শেষে সেই এলাকার ভিতরেও নারী পুরুষের ভোট আছে। সেখানে গিয়ে দেখা যায় যে ওই ফ্যামিলির ভিতরে অনেক সময় পুরুষ ডিসাইড করে দেয় কোন ভোটারটা হবে। আমাদের বিবিএস সার্ভেতেও এসছে বেশি সংখ্যক পুরুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, নারীর অনেক কম এসেছে। তখন যেটা হয় যে ফ্যামিলি ডিসাইড করে দেয় যে অমুক জায়গায় ভোট দিবা। 47% বলেছে পরিবার মিলে যেখানে সবাই বলবে তাই দিব। ফলে আপনি বলতে পারেন না সবসময় যে আসলে রাজনৈতিক দল ধরেই দেয়া হয়, এটার উপরে আসলে একাধিক জিনিস ডিপেন্ড করে। আমরা আরো শুনবো দর্শক, আমরা এই জরিপ নিয়ে আরো মজার মজার তথ্য শুনবো। তার আগে ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি কিন্তু নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনেরও সদস্য, চেয়ারম্যান, এবং একই সঙ্গে তিনি কিন্তু আপনার এই যে আমাদের ঐক্যমত্য কমিশনের সদস্য। কারণ হচ্ছে পরাধিকার বলে তাই হয়। কিন্তু ইনোভেশন যারা একটু পরে জরিপ করেছে, তারা 21শে সেপ্টেম্বরে জরিপ রেজাল্ট দিয়েছে, তারা বলছে দেশের 57% মানুষ পিআর বোঝেই না। তো সাইদ আহমেদ, আপনার কাছে প্রশ্ন, যেখানে 57% মানুষ পিআর বোঝেই না, জানি না সেটা কত, সেখানে 71% বা তার চেয়ে বেশি মানুষ পিআর পদ্ধতি কিভাবে চায়? এই দুটো জরিপ সুজন, তারা জরিপকারী প্রতিষ্ঠান না, আমরা জানি না কাদেরকে দিয়ে করিয়েছে। ইনোভেশন তো এখন আপনার জরিপের কনসালটেন্ট হচ্ছে সবার সাথে, সেটা দেখতে পাচ্ছি। তো বলুন এই দুইটা জরিপ নিয়ে। 71% মানুষ বোঝে না, আবার 71% মানুষ পিআর চায়, আর 56% মানুষ পিআর বোঝেই না। আমি জানি না জবাব দেয় কত পার্সেন্ট, তাহলে বোঝার পরিমাণ দেখা যাবে 37%। জি, ধন্যবাদ। এটা আসলে যেটা হয় অনেক সময় আপনি কিভাবে একটা প্রশ্ন করছেন তার উপর নির্ভর করে। আবার আপনি অনেক সময় আমরা সার্ভেতে গিয়ে যেটা দেখি যে মানুষ হ্যাঁবাচক উত্তর দিতে বেশি পছন্দ করে। হ্যাঁ, আপনি যদি প্রশ্নটা ডিপেন্ড করে আপনি কোনভাবে বলছেন। জি, তো এখন আপনি গিয়ে যদি বলেন আপনি কি পিআর চান, আপনি একই মানুষকে প্রশ্ন করবেন, তিনি অনেক সময় না বুঝেও বলতে পারেন যে হ্যাঁ আমি পিআর চাই। আবার আপনি গিয়ে যদি বলেন যে আপনি পিআর কি বুঝেন, তখন কিন্তু তার মনে হতে পারে যে হ্যাঁ এখানে আবার বোঝার প্রশ্ন আছে, হ্যাঁ না ঠিক আছে আমি বুঝি কি বুঝি না, তখন কিন্তু আবার আমার মনে হবে যে আচ্ছা ঠিক আছে আমি তো এটা হয়তো বুঝি না। সো এখানে আপনি খেয়াল করেন যে যদি 56% মানুষ যদি পিআর সিস্টেমটা কি না বুঝে, তাহলে 71% মানুষ পিআর চাচ্ছে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। একই ঘটনা ঘটবে আপনি যখন দেখবেন বর্তমান সরকারের প্রতি যেমন ধরনের সমর্থন আছে, আমরা একটু বিশাল প্রায় 84% মতন, একই সার্ভেতে বলবে 86% মতন মানুষ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন। জি, আমাদের যেমন প্রধান উপদেষ্টা বলেছিলেন যে না, তিনি যেমন দেখছেন যে মানুষ কিন্তু ডিসেম্বরের মধ্যে চাচ্ছিল এরকম, তার আগে প্রায় 58% মানুষ কিন্তু ডিসেম্বরের ভিতরে চাচ্ছে, এখন ফেব্রুয়ারির ভিতরে চাচ্ছে আরো 86%। তো আমি দেখবো যে অর্থাৎ ফেব্রুয়ারি টু ডিসেম্বরের ভিতরে আগের চেয়ে অনেক বেশি মানুষ এখন নির্বাচন চাচ্ছে। কিন্তু একই সাথে আপনি কিন্তু বলতে পারেন যে এই সরকারের জনপ্রিয়তাও তো আবার অনেক বেশি তুঙ্গে। এখন আপনি কি ইন্টারপ্রেট করবেন যে জনপ্রিয়তা যখন তুঙ্গে এবং মানুষ যদি চায় যে সরকার থাকুক, তাহলে কেন মানুষ আবার চাচ্ছে তো নির্বাচন? ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে। কিন্তু যেই প্রশ্নগুলোতে আমরা দেখি যে আপনি একটু প্রশ্নের ধরনটা, আমি বলবো যে এখানে হয়তো সমস্যা আছে, যে যেভাবে প্রশ্নটা করা হয়েছিল যে আপনি পিআর চান কিনা, এখানে আমরাও জানি যে আমাদের অধিকাংশই আমরা অনেকেই পিআর ব্যাপারে ক্লিয়ার না। এইসব ক্ষেত্রে পিআর চান কি চান না টাইপের প্রশ্ন করে আপনি কখনো আসলে সঠিক উত্তর পাবেন না। মানুষ বলবে যে চায়,
এটা আপনাকে একটা ধারণা দিবে, ফলস সেন্স অফ একটা রিয়েলিটি দিবে, বাট এটার উত্তর যে ঠিক না সেটা আবার আমি ইনোভেশনের সার্ভে থেকে এটা বোঝা যাচ্ছে আসলে। তাহলে ধরেন বিষয়টা কি এমন যে যারা পিআর চায় তারা পিআর এর পক্ষে, কারণ এই যে সুজনের যে আপনার জরিপ, এটার পর কিন্তু জামায়াতের এক নেতা এটাই রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। আবার ধরেন যারা পিআর চান না তারা আবার ইনোভেশন একটা রেফারেন্স, মানে সবার জন্য সক্ষমতা সম্পন্ন জরিপ হয় কিনা, যার যার জন্য প্রয়োজন। বিষয়টা কি, যার যেটা প্রয়োজন সেই তথ্য পাওয়া যায়, তাহলে জরিপটা কেন? এটা সুন্দর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আমি যদি তিনভাবে বলি। এক, যিনি প্রশ্ন করছেন তিনি নিজে ডিসাইড করতে পারেন অনেক সময় যে আপনি কোন দিকে উত্তর চান, আপনার প্রশ্নের মাধ্যমে আপনি এটা বের করতে পারবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে, যিনি রেসপন্স করবেন সেই রেসপন্সের সময়ও অনেক সময় তিনি ডিসাইড করতে পারেন যে আমি উত্তরটা আমি কোন দিকে নিব। আমাদের এখানে যেটা হয়, দুটো বিশেষ কারণে আমি বলবো যে রেজাল্টটা চেঞ্জ হয়। এক নম্বর, সারা পৃথিবীতেই আমি যদি বলি যে আমি ভোট কোথায় দিব, সেটা একটা জিনিস, আর আমি আদৌ ওই দিন ভোট দিতে যাবো কিনা আরেকটা জিনিস। আপনি যেমন রিসেন্ট ডাকসু নির্বাচনে যেমন যারা যদি অনেকেই বলছিল যে হলে থাকে যারা ভোট দিবে তাদের ভোটিং প্যাটার্ন একরকম, যারা হলে থাকে না তাদের ভোটিং প্যাটার্ন একরকম। এখন আপনি যদি সমস্ত স্টুডেন্টকে সার্ভে করতেন আগে আপনি কাকে ভোট দিবেন আপনার রেজাল্ট একটা আসতো, বাট পরের দিন দেখা গেল যারা হলে থাকে না তারা ভোট সবচেয়ে কম দিয়েছে। তাহলে ওখানে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেল। তার মানে আপনি যে আমি বলছি অমুকে জিতবে, আমি যদি ভোট দিতে না যাই, এক নম্বর। দ্বিতীয় যেটা হয়, আপনি যখন ইয়েতে আসেন, কি বলে এটাকে, আপনার ফাইনালি যখন অ্যানালিসিসটা করেন, এই অ্যানালিসিসে গিয়েও অনেক সময় হচ্ছে আপনি আসলে কি দেখতে চান, আপনি শুধু সেই জিনিসটা দেখবেন। এগেন ডাকসুকেই বলি, ডাকসুতে আপনারা সবাই মিলে বিএনপি কেন পারলো না নিয়ে যে আন্দোলন, যেই রিপোর্টটা হলো, এনসিপি কেন পারলো না সেই নিয়ে কিন্তু রিপোর্ট হয়নি। কেন হয়নি? ঠিক আছে, কারণ মিডিয়ার কাছে হয়তো আপনি বিএনপি জিতবে সেই এক্সপেকটেশনটা বেশি ছিল, কিন্তু অন্য জায়গায় আপনি সেটা দেখছেন না। একই প্রশ্নের ক্ষেত্রে আমি এনসিপির ক্ষেত্রে আমি বলবো যে ওয়ার্ডিং এ যে ঝামেলাটা হয়, দেখেন ইনোভেশন যখন সার্ভে করছে সবগুলো প্রশ্ন সে জিজ্ঞেস করেছে কাকে ভোট দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের নাম ধরে ধরে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত। শুধুমাত্র এনসিপির ক্ষেত্রে এসে সে নাম না দিয়ে বলেছে ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। এখন হয়তো এনসিপি বলে কেউ চিনবে না, বাট আমি যখন আবার বলি ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল, প্রশ্নকর্তা যখন এটা বলে দেয় তখন অলরেডি আপনি এখানে কিন্তু একটা এক্সপ্লানেশন দিচ্ছেন, আপনি কিন্তু একটা ছোট বায়াসনেসের জায়গা থাকে, ও আচ্ছা এটা নতুন দল না তাহলে আমি একে দিব, বিকজ আপনি কিন্তু নাম বলেন, আপনি আবার নাম বললে হয়তো আপনি বুঝছেন না। সো আমি বলবো যে এক, প্রশ্ন করবার সময় আপনি এটা চেঞ্জ করতে পারেন আপনার ইন্টেনশন কি সেটার উপরে। দুই, উত্তরদাতাও ভয় পেয়ে, ওই যে বললাম এখনো তো মাত্র 27% মানুষ মানে ওপেনলি কথা বলতে চায়, তার মানে তাদের অনেকেই বলছে অথবা বলছে না, কে কনফিডেন্স পাচ্ছে কে কনফিডেন্স পাচ্ছে না বলার, সেখান থেকে চেঞ্জ হতে পারে। আর তিন, এটা নিয়ে যারা অ্যানালিসিস করছেন সেটা মিডিয়া হোক অথবা রাজনৈতিক দল হোক, তারা তাদের সুবিধা মতন তথ্যটা নিয়ে চিন্তা করবে। আবু হেনা রাজ্জাকি, আপনি তো তথ্যটা জানছেন, আমরা পিআর এর কার্ডটা যদি আবার একটু শো করি তাহলে রাজ্জাকি বলতে সুবিধা হবে। আপনি তো জানেন যে দুটো জরিপ, আমি দেখেছি, এই দুটো জরিপের কি ফল দাঁড়ালো এবং পিআর নিয়ে আন্দোলন চলছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, যেটা সে ভাই বলে গেছেন আমিও বলি, প্রশ্নটা কিন্তু এক এবং অভিন্ন নয়, এটা দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো কি, ইনোভেশন, অধিকাংশ মানুষ তখন আবার বলছে গত 6 মাসে এক্সটর্শন বেড়ে গিয়েছে, আবার তারা আবার একই সাথে বলছে যে 70% লোকই বলছে যে সরকার কিন্তু আসলে বলবো যে তারা এই যে দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতি অথবা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থা, এইগুলোর ব্যাপারে তারা খুবই কনসার্ন রেজ করছে। তো ডিপেন্ড করে আপনি কিভাবে প্রশ্নটা করছেন। এই জায়গাটাতে আমি নিশ্চিত যে হ্যাঁ অবশ্যই আপনি যখন সরাসরি করে প্রশ্ন করবেন যে সরকার কেমন চলছে, হয়তো তারা একটা বড় অংশ আসলে বলছে যে তারা ভালো করছে, বাট একই সাথে আমরা যখন ডিটেইল প্রশ্ন আমি আপনাকে এখানে প্রশ্ন করতে চাই, সন্তুষ্ট অন্তর্বর্তী সরকার ভালো মোটামুটি, এই আমি খুব সংক্ষেপে জানবো, সময় শেষ। সন্তুষ্টির প্যারামিটার কি, ভালোর প্যারামিটার কি? মোটামুটি না হয় বুঝলাম, সন্তুষ্টি এবং ভালো। অন্তর্বর্তী সরকার ভালো 39.5%, তাহলে আবার সন্তুষ্টির হার বাড়ে কিভাবে? আমি ঠিক বুঝলাম না, একটু ব্যাখ্যা দেবেন প্লিজ সংক্ষেপে। ছোট করে বলি তাহলে, যে শুধু আপনি যদি ওভাবে জানতে চান আমার কাছে ভালো, জি জি জি, বাট কিন্তু ওইটাই বলছি যে আপনি যখন প্যারামিটারে যাবেন তখন কিন্তু আমি অসন্তুষ্টি প্রকাশ করা শুরু করি। আপনি যখন কাউকে প্রথমে জিজ্ঞেস করেন কেমন আছেন, ভালো আছি, তারপরে 3টা প্রশ্ন করলে আপনি বুঝতে পারেন সে মানুষটা ভালো নাই। আমরা দেখতে পাচ্ছি সার্ভেতে একই ঘটনা ঘটেছে, জিজ্ঞেস করেন হ্যাঁ খুব ভালো, তারপরে যখন আপনি জিজ্ঞেস করছেন তাকে
কোনটা কেমন, আপনি প্রাইস নিয়ে বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বলেন, এক্সটর্শন নিয়ে বলেন, তখন প্রতিটাতে খুব খারাপ অবস্থা। লাস্টে যখন বলেন তাহলে কি সরকার থাকবে নাকি আপনি কবের মধ্যে নির্বাচন চান, তখন সবাই বলে না 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 এই ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে চলে গেলে ভালো। বাংলাদেশি মানুষের কমন স্বভাব আছে, ভাই কেমন আছেন, ভালো। এই জরিপ হলে কেমন হবে? ধরেন আমরা নরমালি জিজ্ঞেস করি না ভাই কেমন আছেন, তাহলে কত পার্সেন্ট উত্তর ভালো হবে মনে হয়? এটাই তো হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ডিটেইলে গেলে কিন্তু তারা আবার বলছে যে তারা কিন্তু অনেকগুলোতে ভালো নেই। রাজ্জাক ভাই, এটাই আমি তো এত লম্বা সময় মধ্যে নাই এখন, না, আছে, আপনি আর বলেন। এত জরিপ আমি আমার কাছে এই জরিপগুলোতে আমি একটু আগে জরিপ সম্পর্কে বললামই, জরিপ কারা করে, সেখানে কি জি, তো তাহলে এটা নিয়ে আপনি আমি বলুন, simply আপনি এটা বলি, বলুন। আমি বলি জি। আপনি মনে করেন, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে যে আমরা 5 আগস্টের আগের দিন আছি, 3রা আগস্ট বা 4 আগস্ট আমরা আছি এই দেশটায় এই মুহূর্তে, তখন কি কি বিরাজমান ছিল, ঠিক আছে? তখন কি কি বিরাজমান ছিল সেটা বলছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, তারপরে অর্থনীতি ধস, যেটা আমরা বলছি রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীদের দুরবস্থা, ব্যবসায়ীরা বলছিল দরকার হলে আমরা 6 মাস ব্যবসা করবো না, আপনার পাশে থাকবো। তারপরে আসেন বেকারত্ব। এইবার আসেন এই সরকার আমলে মনে করেন এগুলো সব হুবহু আছে, আমি ধরে নিলাম এগুলো সব আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, অর্থনৈতিক উন্নয়ন নাই, রিজার্ভ যদিও কিছু বাড়ছে, আমি তর্কের খাতিরে কিছুই হয় নাই, সব খারাপ। কিন্তু একটা জিনিস চক্ষু বন্ধ করে ভাবেন তো, গুম নাই, আয়নাগর নাই, জঙ্গি নাই, মাদকের নামে আননেসারি গ্রেফতার নাই, তারপরে কি মিছিলে গুলি নাই, ক্রস ফায়ার নাই, সোশ্যাল মিডিয়ায় কিশোরের বক্তব্যে যে গ্রেফতার হয়ে জেল হইতেছে আর কি নাই? সেগুলা নাই। কথার কথা বলছি আমি, এই যে জিনিসগুলো আমার নাই, প্রাথমিকভাবে যদি আপনার ছেলে একটা আগে বাইরে গেলে কি হতো, যে ইন্টারমিডিয়েট পাস করে বাইরে গেছে কোচিং এ, ফেরার পরে নিশ্চিন্তে আসবে কিনা, আমি যদি খালি একটা বিষয় দেখি তাইলে আমি মনে করি এটা সাধারণ লোকের জন্য একটা সাংঘাতিক বিষয়। বাকি সব মনে করেন ওই সরকারের সময় যা ছিল তাই আছে, ধরে নিলাম গুলিটা নাই, আপনি মানে একদম টেনশন ফ্রি থাকতে পারেন। এখন সামারিটা যাচ্ছে, সিম্পল এইটা যদি চিন্তা করেন তাহলে আমরা তার উপরে সন্তুষ্ট থাকার কথা। নেক্সট ইলেকশনে কি হবে সেটা সেকেন্ডারি, ইলেকশনে তো ইলেকশনে যে সরকার করবে। এই প্রশ্নগুলো রেখে যদি করা হতো তাহলে জরিপে আপনার ধারণা কত পার্সেন্ট? কোনটা প্রশ্ন? এই যে কি এখন নাই, এই প্রশ্ন দিয়ে যদি সন্তুষ্টি মাপি তাহলে সরকারের প্রতি সন্তুষ্টির মাত্রা কি কোথায় প্রশ্ন গেল? নাই সেটা লম্বা ব্যাখ্যা। আমি বলছি এই জিনিসগুলো যে নাই এখন, এই কারণে সে তার উপরে সন্তুষ্ট, অন্তত 70% লোক সন্তুষ্ট। না, আমি তাহলে বলছি সন্তুষ্ট আর ভালোর মধ্যে পার্থক্য কি? ভালো তো বলছে মাত্র 39%। এখন সেটা যারা করছে ব্যাখ্যা তারা দিতে পারবে। এই সন্তুষ্ট থাকাও মানে ভালো, আর মোটামুটি ভালো মানে ভালো। এখন আপনি যদি যে সুপার, সেটা অন্য কথা। তাহলে জরিপে সন্তুষ্টি আর ভালো আলাদা জিনিস। এক প্রশ্নে যে জানতে চাই আপনার, সন্তুষ্ট আর ভালো তো তারা আলাদা করছে, সুতরাং আলাদা মিন করছে। কিন্তু আমার কাছে মনে হয় সন্তুষ্ট যেটা, এরপরে ভালো, মোটামুটি ভালো খুব একটা প্রয়োজন নাই। আপনাকে সন্তুষ্ট থাকলে সময় দিই। জরিপে সন্তুষ্টি আর ভালো দুই জিনিস, দুই জিনিস তো বটেই। কেন কেন একটু সংক্ষেপে বলবেন? আমি খুব সংক্ষেপ। আমি এটা খালি একটা উত্তর দিব। এই যতগুলো জরিপ হয়েছে তার মধ্যে আপনি যদি দেখেন যে সবচেয়ে ভালো আপনি গ্রহণযোগ্য জরিপ যেটা করে রাষ্ট্র নিজে করেছে, বিবিএস, সেই যে জরিপটার কথা বললাম, সিটিজেন পারসেপশন সার্ভে, সেখানে রেফারেন্সটা আমি আবার টানবো। জি, এখনো এই বাংলাদেশে 5 আগস্টের পরে এই বছরও যে সার্ভেটা হলো 8 লক্ষ লোকের উপরে, মানুষের উপরে সার্ভে করার পরে যখন মাত্র 27% লোক আমরা বলছি আমি নির্ভয়ে রাজনৈতিক একটা মত দিতে পারি, সেখানে আপনি যখন আমাকে প্রশ্ন করেন আমাকে ভেবে উত্তর দিতে হয়, আপনি যখন সার্ভেয়ার মানে জনগণকে প্রশ্ন করেন তাকে ভেবে উত্তর দিতে হয়। যেদিন আপনি এই ভয়টা কাটাতে পারবেন, এবং কেন এই সরকার এখনো কাটাতে পারেনি সেটাও আমি জানতে চাইবো, যে ভয়টা কাটাতে পারবেন সেদিন হয়তো জনগণের ঠিকভাবে সন্তুষ্টটা হয়েছে কি হয় না বলতে পারবে। তার আগ পর্যন্ত যেখানে মানুষ বলতে পারে না নির্ভয়ে, সেখানে সন্তুষ্টি আর অসন্তুষ্টির সার্ভে নিয়ে খুব বেশি কথা বলার নেই। ধন্যবাদ। ধন্যবাদ সাইদ ভাই আপনাকে, সাইদ আহমেদ, প্রধান নির্বাহিতা মানে আইআইডি। ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা শুনলাম জরিপের নানা বিষয়ে সন্তুষ্টি আর ভালোর মধ্যে পার্থক্য, ভালো আর সন্তুষ্টির মধ্যে পার্থক্য, জনপ্রিয় আর দর্শকপ্রিয়র মধ্যেও পার্থক্য বুঝতে পারবো। ভবিষ্যতে আমরা নির্বাচন সামনে এলে আরো অনেক জরিপ দেখতে পারবো, তখন আমরা আরো আলাপ করতে পারবো। তো আপনারা জানেন যে প্রতি রবিবার ফ্যাক্ট চেক রাত 10টায় প্রচারিত হয়।